যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে প্রতিশোধ। সমুদ্রপথে যুদ্ধের দামামা বাজছে। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের ভয়ঙ্কর প্রতিশোধ আবারও শুরু হচ্ছে। আর এই পদক্ষেপকে ফিলিস্তিনের মুক্তির পথে সাহসী অগ্নিস্ফুলিঙ্গ বলে প্রশংসা করল হামাস। সমুদ্রে কি তবে ডুবে যাবে ইসরায়েলের দম্ভ? ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করায় হামাস ইয়েমেনের প্রশংসা করেছে। হামাস বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনকে সমর্থন করার জন্য ইয়েমেনের সত্যিকারের প্রতিশ্রুতি প্রকাশ করে। গাজার ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলকে সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ার পর ইয়েমেনের সেনারা তাদের জলসীমা বন্ধ করে দেয় এবং ইসরায়েলি জাহাজের ওপর নিষেধাজ্ঞা পুনরায় চালু করে। এর একদিন পরই হামাস ইয়েমেনকে অভিনন্দন জানায়। হামাস বলেছে, এটি ইয়েমেনের জনগণ এবং তাদের নেতৃত্বের সত্যিকারের অবস্থান দেখায়। তারা ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করছে, পাশাপাশি গাজার উপর অন্যায় অবরোধ ভাঙার জন্য প্রকৃত চাপ সৃষ্টি করছে। হামাস আরও জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হবে, গাজার উপর থেকে অবরোধ না উঠবে এবং মানবিক সহায়তা আমাদের অবরুদ্ধ জনগণের কাছে না পৌঁছবে, ততদিন বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষকে ইয়েমেনের এই অভিযানের প্রতি সমর্থন জানাতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের যুদ্ধ কবে থেকে? 2023 সালের নভেম্বর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর, বাব এল মান্দেব প্রণালী, আদেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে। 2023 সালের অক্টোবরে হামাসের ঐতিহাসিক অভিযানের পর ইসরায়েল গাজায় গণহত্যা শুরু করে। এর এক মাস পরই ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের যুদ্ধ কেন বন্ধ হয়েছিল? 2024 সালের জানুয়ারিতে ইয়েমেন এই অভিযান বন্ধ করে, কারণ ইসরায়েল গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে রাজি হয়েছিল। কিন্তু এরপর কি হলো? ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে রাজি হয়নি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজার মানুষের জন্য সব মানবিক সাহায্য আটকে দেয়। ইয়েমেন কেন আবার হামলা শুরু করলো? 7 মার্চ ইয়েমেন ইসরায়েলকে সতর্ক করে বলেছিল, গাজার ত্রাণ সরবরাহের জন্য 4 দিন সময় দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে অবরোধ না তোলো, তাহলে আমাদের অভিযান আবার শুরু হবে। 11 মার্চ সেই সময় শেষ হয়ে যায়। ইসরায়েল তাদের অবস্থান বদলায়নি, তাই ইয়েমেন আবারও ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে নৌ অভিযান শুরু করলো। এই ঘটনার পর হামাস ইয়েমেনের সাহসী পদক্ষেপের প্রশংসা জানিয়েছে। এখন কি হবে? ইসরায়েল কি এবার হামাস ও ইয়েমেনের উভয়ের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নেবে, নাকি ইয়েমেনের শক্তিশালী সামরিক অভিযানের কারণে ইসরায়েল পিছু হটবে? বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল। ইরান কি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত? বিশ্বের পরাশক্তিদের চোখে চোখ রেখে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিল, আমরা প্রস্তুত। ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি, সীমান্তে 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন। ট্রাম্পের চিঠি, আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার যেন চরমে পৌঁছে গেছে। যুদ্ধ কি এখন কেবল সময়ের অপেক্ষা? ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি সরাসরি ঘোষণা দিয়েছেন, আমরা সব ধরনের হুমকির জন্য প্রস্তুত, শত্রুদের এক চুল ছাড় দেব না। এটা কোনো সাধারণ হুঁশিয়ারি নয়। ইরান 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন করেছে সীমান্তে। দিনরাত মহড়া চলছে, প্রতিরোধ গড়ে তুলছে সর্বোচ্চ শক্তিতে। এখন প্রশ্ন হলো, কেন এই মহড়া? কাদের জন্য এই বিপুল প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্টের গোপন চিঠি ইরানকে কিসের ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্পের রহস্যময় চিঠি আলোচনার আহ্বান নাকি যুদ্ধের বার্তা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে চিঠির বিষয়বস্তু এখনো অপ্রকাশিত রয়েছে। কিন্তু এই চিঠির বিষয়বস্তু কি? আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? ট্রাম্পের দাবি, তিনি নাকি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা না হলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
7 মার্চ প্রকাশিত ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই দাবি করেছেন যে তিনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন যে বিকল্প হিসেবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তাহলে কি আমেরিকা আসলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর উত্তর দিয়েছেন স্পষ্ট ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে, তারা বিশ্বকে বিভ্রান্ত করতে চায়। ইরানের পরবর্তী পদক্ষেপ কি? শত্রুরা ইরানের দিকে চোখ তুলে তাকালে কি হবে? ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারির জবাব স্পষ্ট, যে কোনো শত্রু যদি আমাদের দেশ আক্রমণের কথা চিন্তাও করে তাহলে অনুতপ্ত হবে। আমরা এমনভাবে প্রস্তুত যে তারা নিজেদের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। খামেনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি, সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন 85 বছর বয়সী। তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুজব আছে, তবে তিনি এখনও সক্রিয় আছেন। তার মৃত্যুর পর কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে আলোচনা চলছে। খামেনির মৃত্যুর গুজব অনেকদিন ধরেই চলছে। 2024 সালে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত একটি বড় সভা পিছিয়ে দেওয়া হয়। তখন কেউ কেউ বলেছিলেন খামেনি অসুস্থ। খামেনি সেই সভায় উত্তরসূরি নির্বাচনের বিষয়ে কথা বলেছিলেন। তখন অনেকে মনে করেছিলেন তার শেষ সময় ঘনিয়ে এসেছে। যখনই খামেনি বেশি দিন অদৃশ্য হন, লোকেরা মনে করেন তিনি মারা গেছেন। এখন খামেনির মৃত্যুর গুজব অতিরঞ্জিত। তিনি এখনও কাজ করছেন। উত্তরাধিকার নিয়ে তার মন্তব্য ইরানের সংবিধানকে পুনরুজ্জীবিত করেছে। তবে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে খামেনির রাজত্ব শেষের দিকে। তিনি 85 বছর বয়সী। তিনি ক্যান্সার থেকে বেঁচে গেছেন। 2022 সালে তিনি মাশহাদ শহরে ইমাম রেজার মাজার পরিদর্শন করেন। তখন তিনি ভ্রমণকারীদের বলেছিলেন এটি সম্ভবত তার শেষ ভ্রমণ। খুব বেশি দিন পর বিশেষজ্ঞ পরিষদকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। খামেনি এখনো প্রকাশ্যে উত্তরসূরির নাম বলেননি। সময়ের সাথে সাথে একসময় প্রিয় প্রার্থীরা বিতর্ক থেকে সরে গেছেন, তবে একজন স্পষ্টভাবে এগিয়ে আছেন। তিনি খামেনির পুত্র মোজতাবা খামেনি। মোজতাবা 56 বছর বয়সী। তিনি ইতিমধ্যেই রাজনৈতিক ক্ষমতার অধিকারী। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে ইসলামী আইনে বিশেষজ্ঞ হতে হয়। মোজতাবা এই যোগ্যতা অর্জন করেছেন বলে প্রমাণিত হয়নি। তিনি কোনো বই প্রকাশ করেননি। তিনি জনসম্মুখে বক্তৃতাও দেননি। তার ধর্মীয় ক্লাসের রেকর্ডও সাধারণ মানুষের কাছে অজানা। তবে তার সমর্থকরা তাকে আধুনিক সংস্কারক বলে প্রচার করছেন। কেউ কেউ তাকে সৌদি যুবরাজ বিন সালমানের সাথে তুলনা করেন। বিন সালমান সামাজিক নিষেধ শিথিল করেছিলেন। খামেনির অন্য সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আছেন তার নিরাপত্তা প্রধান আলী আসগর হেজাজি। তিনি খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত, তবে তিনিও রক্ষণশীল নীতির সমর্থক। ফরেন অ্যাফেয়ার্স বলছে পরবর্তী নেতা যিনিই হন, ইরানের মূল সংকট রাজনৈতিক ব্যবস্থায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে বিক্ষোভ বা বিদ্রোহের আশঙ্কা থাকবে। ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে অর্থনৈতিক সংস্কার ও নাগরিক সমাজের শক্তির ওপর। মোজতাবার উত্থান কিছু দিক থেকে অস্বাভাবিক। ইরান একটি শিয়া ধর্মতন্ত্র। ঐতিহ্যবাহী শিয়া দর্শন বংশগত শাসনের তীব্র নিন্দা করে। শিয়া ধর্মতত্ত্বে ইমামদের কর্তৃত্ব উত্তরাধিকার থেকে আসে না, এটি ঐশ্বরিক কর্তব্য থেকে আসে। তাই শিয়া রাজনৈতিক নেতাদের ধর্মীয় যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা উচিত, তাদের পিতামাতা কে তা দিয়ে নয়। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি 1980-এর দশকে তার উচ্চাকাঙ্ক্ষী পুত্রকে উত্তরাধিকারী হতে বাধা দিয়েছিলেন। তিনি এই নীতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। খামেনিও একবার খোমেনির মতামত মেনে নিয়েছিলেন। 1990 সালের জানুয়ারিতে তিনি রাজতান্ত্রিক ব্যবস্থার নিন্দা করেছিলেন। তিনি বলেছিলেন একজন রাজার কাছ থেকে তার পুত্রের কাছে সার্বভৌমত্ব হস্তান্তর করা একজন ব্যক্তির উত্তরাধিকারীর কাছে তামার ধোয়ার পাত্র দেওয়ার সমান। কিন্তু এখন খামেনির ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে বলে মনে করা হয়।
তার সাথে যুক্ত ধর্মীয় পণ্ডিতরা দাবি করছেন মোস্তাফা একজন বিশিষ্ট আইনজ্ঞ। তার দক্ষতা তাকে সর্বোচ্চ নেতা হওয়ার যোগ্যতা দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ক্লিপে বিশিষ্ট ধর্মগুরুরা মোস্তাফাকে আয়াতুল্লাহ বলে উল্লেখ করেছেন। এই পদ তিনি এখনো অর্জন করেননি। তিনি বলেছেন, যদি তিনি সর্বোচ্চ নেতা হন তবে তা তার ধর্মীয় দক্ষতার ভিত্তিতে ন্যায্য হবে, এটি তার পিতার পুত্র হওয়ার ভিত্তিতে নয়। তবুও ইরানের সংবিধান অনুযায়ী মোস্তাফার ধর্মীয় পটভূমির প্রমাণ নেই। সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতার ইসলামী আইনশাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে সঠিক মতামত প্রকাশের আইনগত যোগ্যতা থাকতে হবে। মোস্তাফার তা নেই। খামেনি ক্ষমতায় আসার আগে ধর্মতাত্ত্বিক বিষয়ের ওপর একাধিক বই প্রকাশ করেছিলেন। মোস্তাফা কোনো বই প্রকাশ করেননি। তিনি কখনো জনসম্মুখে বক্তৃতা দেননি। ইরানিরা মোস্তাফার কথা বলার ক্লিপ খুঁজে পেতে পারেন, তবে সেগুলো 5 মিনিটেরও কম দীর্ঘ। অন্যান্য প্রভাবশালী ইরানিরা আরও এগিয়ে গিয়ে দাবি করেছেন মোস্তাফা একজন প্রগতিশীল, অত্যন্ত রক্ষণশীল সাবেক ইরানি রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিজেদানের সাবেক উপদেষ্টা আব্দুল রেজা দাওয়ারি তাকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তুলনা করেছেন। বিন সালমান খুব উদারপন্থী ছিলেন না, কিন্তু তিনি সৌদি আরবের অর্থনীতি খুলে দিয়েছেন। তিনি অনেক সামাজিক বিধিনিষেধ তুলে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে ইরানের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এই তুলনার বিরুদ্ধে আপত্তি জানায়নি। মোস্তাফা এখনও সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে হেরে যেতে পারেন। খামেনি ইতিমধ্যে শীর্ষস্থানীয়দের পাশে রাখতে ইচ্ছুক। 2005 সালে তিনি লারিজানিকে পাশে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু খামেনি শেষ পর্যন্ত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন করতে পারেন। সর্বোচ্চ নেতার কার্যালয়ের নিরাপত্তা প্রধান আলী আসগার হেজাজি তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে। তাকে খামেনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন। তিনি খামেনির সমস্ত ব্যক্তিগত সভায় উপস্থিত থাকা একমাত্র ব্যক্তি। ট্রাম্পের আমলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা, যা জানা জরুরি। রিপোর্ট টাইম ম্যাগাজিনের। ইরানের দ্রুত বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার চেষ্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি ইতিমধ্যেই তেহরানে পৌঁছেছে। চিঠির আসল লেখা প্রকাশ করা হয়নি, তবে এই চিঠি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে, যদিও তিনি এখনো বিশ্বাস করেন দুই দেশের মধ্যে একটি নতুন চুক্তি হতে পারে। ইরানের 85 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন। তবে ইরানের অন্যান্য কর্মকর্তারা আলোচনা হতে পারে কিনা সে বিষয়ে এক এক রকম বক্তব্য দিচ্ছে। ট্রাম্প কেন খামেনিকে চিঠি লিখেছেন? ট্রাম্প খামেনির কাছে চিঠি পাঠান, পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এটি পাঠানোর কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, আমি তাদের একটি চিঠি লিখেছি যেখানে বলেছি আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ যদি আমাদের সামরিকভাবে যেতে হয় তাহলে এটি ভয়াবহ হবে। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন, তবে একই সঙ্গে নিষেধাজ্ঞা আরও কঠোর করেন। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সামরিক হামলারও ইঙ্গিত দেন। এর আগেও ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি পাঠিয়েছিলেন। জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবে যখন ইরান সফরে যান তখন তিনি সেই চিঠি নিয়ে গিয়েছিলেন, কিন্তু খামেনি সে চিঠির কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষেত্রেও ট্রাম্প একই কৌশল নিয়েছিলেন। তিনি কিমকে চিঠি লিখে আলোচনার আহ্বান জানান। পরে তারা মুখোমুখি বৈঠক করেন, যদিও উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো চুক্তি হয়নি। ইরানের প্রতিক্রিয়া কি? ইরানের প্রতিক্রিয়া মিশ্র। সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট বলেছেন, আমি গুন্ডাদের সঙ্গে আলোচনা করব না, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই বিষয়ে আলোচনা হতে পারে। 2015 সালে ইরান একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। তখন আরাকচি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তবে পরে তিনি বলেন, খামেনি আদেশ ছাড়া মার্কিন চাপে কোনো আলোচনা হবে না। তবে আশ্চর্যের বিষয় হলো, আরাকচি ট্রাম্পের চিঠি বহনকারী আমিরাতের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমারা কেন চিন্তিত?
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু ইরানের কিছু কর্মকর্তা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিচ্ছে। ইরান যখন 60% অস্ত্র গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, বিশ্বের আর কোনো দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই তারা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। এই কারণে পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। সেই সময় ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে এবং একদিনের অভিযানে ইরানের নৌবাহিনীকে প্রায় পঙ্গু করে দেয়। 1988 সালে যুক্তরাষ্ট্র একটি ইরানি যাত্রীবাহী বিমানে গুলি করে। এ ঘটনায় 290 জন নিরীহ মানুষ নিহত হয়। ট্রাম্পের পদক্ষেপের পর কি হলো? 2015 সালে ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল। এই চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নেয়। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বেড়েই চলেছে। এখন পর্যন্ত সেই উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই। রাশিয়ার চূড়ান্ত হুঁশিয়ারি, বিশ্বযুদ্ধের পথে ন্যাটো, ইউক্রেনে যুদ্ধবিরতি নাকি নতুন সংঘর্ষ? রাশিয়া সরাসরি জানিয়ে দিল যদি ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা হয় তবে তা হবে আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত নাকি এটা শুধুই শক্তি প্রদর্শন? রাশিয়ার দাবিগুলো কি? রাশিয়ার চূড়ান্ত সতর্কবার্তা, ক্রেমলিন থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, আমরা আমাদের সমস্ত উপায়ে প্রতিক্রিয়া জানাবো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও হুঁশিয়ারি দিয়েছে, কোনো শান্তিরক্ষী নয়, এটা হবে সরাসরি যুদ্ধ। কিন্তু কেন এত বড় সতর্কতা? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এটা রাশিয়ার জন্য রেড লাইন। রাশিয়া বলছে এই লাইন কেউ অতিক্রম করলে পরিণতি হবে মারাত্মক। রাশিয়ার দাবিগুলো কি? রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি তালিকা দিয়েছে, তাতে রয়েছে ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না, ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন করা যাবে না, রাশিয়ার দখল করা অঞ্চলগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে, ন্যাটো আর পূর্ব ইউরোপে সম্প্রসারণ করতে পারবে না। এই দাবিগুলো যদি মানা না হয় তাহলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে। পুতিনের শক্তি। কেন রাশিয়া এত আত্মবিশ্বাসী? রাশিয়া কেবল হুমকি দিচ্ছে না, তারা বাস্তবিকভাবেই শক্তিশালী। রাশিয়ার হাতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পরমাণু অস্ত্র। রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো পুরো ইউরোপে হামলা চালাতে সক্ষম। তাদের সেনাবাহিনী সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার শক্তিশালী মিত্র ইরান, চীন ও উত্তর কোরিয়া প্রস্তুত। পুতিন কি এবার সত্যি ইউক্রেনের বাইরে আঘাত হানতে পারেন? যুদ্ধবিরতি নাকি নতুন যুদ্ধ? রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে তিনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন। দুই দেশের মধ্যে 30 দিনের যুদ্ধবিরতির এই প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে আরও একটি দাবি জানিয়ে আসছে রাশিয়া, সেটি হলো ইউক্রেন যুদ্ধ শুরুর মূল কারণগুলোর সমাধান করা, যার মধ্যে ন্যাটোর পূর্ব দিকে বিস্তারের বিষয়টিও রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন 3 বছর ধরে চলা এই যুদ্ধের অবসান চান তিনি। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা, আইন প্রণেতা ও বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপকে ভাগ করতে এবং যে কোনো আলোচনায় নিজেদের প্রভাব বিস্তার করতে পুতিন সম্ভাব্য এই যুদ্ধবিরতি চুক্তিকে ব্যবহার করতে চাইবেন।